রাশিয়ার উপরে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। পশ্চিমা মিডিয়াতে এসব নিষেধাজ্ঞার ভয়াবহতা এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন রাশিয়া কয়েকদিনেই পথের ফকির হবে। কিন্তু বাস্তবতা হলো এসব নিষেধাজ্ঞায় রাশিয়া ক্ষতিগ্রস্ত হলেও খুব বেশি প্রভাব পড়েনি। উল্টো পশ্চিমা দেশগুলোর মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন অর্থনৈতিক সংকটে পড়েছে। অর্থনীতিবিদরা মনে করেন এর পিছনে পুতিনের গোপন কিছু কৌশল কাজ করছে। কিন্তু কি সেই কৌশল? আসুন দেখে নেই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাশিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ। 2014 সালে পুতিন ক্রিমিয়ার অভিযান পরিচালনার মাধ্যমে ইউক্রেনের কিছু অংশ দখল করে নেন। তখন প্রথম দফায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়। এ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন ডলারের উপরে নির্ভরতা কমাতে হবে। এরপর সুইফট সিস্টেম থেকে বাদ পড়ার সম্ভাবনা মাথায় রেখে রাশিয়া তাদের অর্থনীতিকে পুনর্গঠন করে। এরই অংশ হিসেবে রাশিয়া বৈদেশিক ঋণের উপর নির্ভরতা কমিয়ে পাশ্চাত্য বহির্ভূত রাষ্ট্রগুলোর সাথে নতুন নতুন এবং বিকল্প বাণিজ্য সম্পর্ক স্থাপন করে। বাজেটের আকার কমিয়ে ধারাবাহিক এবং নির্ভরযোগ্য প্রবৃদ্ধি অর্জনের উপর জোর দেন। এর ফলে গত প্রায় এক দশকে রাশিয়া প্রতি বছর 1%-এরও কম মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও তার অর্থনীতি হয়ে উঠেছে স্বাবলম্বী। এবছরের শুরুতে প্রকাশিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী রাশিয়ার বৈদেশিক লেনদেনের মাত্রা 16% ডলারে হয়। ডলারে যা 5 বছর পূর্বেও ছিল 40%। বর্তমানে বৈদেশিক লেনদেনের 13% হয় চীনা মুদ্রায় এবং এটি ঊর্ধ্বমুখী। পাশ্চাত্য অর্থনীতি ডলার ভিত্তিক। এটি আমেরিকা নিয়ন্ত্রিত সুইফট সিস্টেমের মাধ্যমে ট্রানজ্যাকশন করে। দীর্ঘদিন বিশ্ব অর্থনীতির চালকের আসনে থাকায় আমেরিকা নিয়ন্ত্রিত এই সুইফট সিস্টেমের বিকল্প কোনো সিস্টেম কার্যকর করা যায়নি। 21 শতকের প্রথম দশকে চীনের উত্থানে এবং রাশিয়া ঘুরে দাঁড়ানোয় বিকল্প আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দেয়। চীন ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম এবং রাশিয়া SPFS পদ্ধতি চালু করে। 2014 সালে চীন প্রবর্তিত এবং 2017 সালে চালু হওয়া এই FPFS আর্থিক ব্যবস্থাপনার সাথে বর্তমানে চীন, ইরান, ভারত, বেলারুশ, আর্মেনিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, জার্মানি এবং সুইজারল্যান্ড যুক্ত রয়েছে। এই সিস্টেমের সাথে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর 24টি ব্যাংক সহ 400 ব্যাংক যুক্ত। 2020 সাল নাগাদ রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতির 1/5 এই সিস্টেমেই লেনদেন করে। সুইফট সিস্টেম থেকে বহিষ্কারের সম্ভাবনা মাথায় রেখেই পুতিন ইউক্রেন আক্রমণের পূর্বেই তার দেশের রিজার্ভ সিস্টেমও পুনর্গঠন করেন। পুনর্গঠিত অর্থনীতির সুবাদে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার যাবতীয় রিজার্ভ দাঁড়ায় $650 বিলিয়ন। আকারের দিক থেকে যা বিশ্বের চতুর্থ। ডলারের নির্ভরতা কমানোর জন্য পুতিন এই রিজার্ভ স্বর্ণে রূপান্তর করেন। আবার তেল এবং গ্যাসের ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিছু দেশের জন্য মানা সহজ হলেও সবার জন্য সহজ হবে না। পুতিন জানেন আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের কৌশলে পার্থক্য থাকবে। উদাহরণস্বরূপ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গ্যাসের চাহিদা 40% মেটে রাশিয়ার কাছ থেকে, অথচ ব্রিটেনের প্রয়োজন হয় মাত্র 3%। ব্রিটেন ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে এসেছে। সুতরাং নিষেধাজ্ঞা কার্যকরে মতপার্থক্য দেখা দেবে, এটাই স্বাভাবিক। জার্মানি রাশিয়ার সাথে তার নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন প্রকল্প স্থগিত করায় রাশিয়ার অর্থনীতি ধাক্কা খাবে তাতে সন্দেহ নেই। কিন্তু এর সরাসরি প্রভাবে পশ্চিম ইউরোপে জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটছে। আর এভাবে পশ্চিমাদের নিজেদের মধ্যেই উল্টো মতবিরোধ বাড়ছে। প্রিয় দর্শক, পশ্চিমাদের বিরুদ্ধে পুতিনের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।